২-৩ মাস আগে থেকেই আমি ভিসার জন্য ট্রাই করছিলাম। যেহেতু এই অভিযানে আমাকে ৩টা দেশের বর্ডার ক্রস করতে হবে। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকতে হবে, ইন্ডিয়ার উপর দিয়ে হেঁটে গিয়ে তারপর নেপালে ঢুকতে হবে। যে ভিসার প্রয়োজন, সেই ভিসাটা আমি পাচ্ছিলাম না। এবং যখন যমুনা ব্রিজের পাড়ে গিয়ে দাঁড়াই, সে সময় মানে এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য অনুমতি তখনও পাইনি। আজকে গল্পটা একটু অন্যরকমভাবে শুরু করছি। সেটা হলো আমার ব্যর্থতা দিয়ে শুরু করি। প্রথম ব্যর্থতা, দ্বিতীয় ব্যর্থতা, তৃতীয় ব্যর্থতা, এরকম। অনেকেই তো জিজ্ঞেস করে যে আপনি পর্বত আরোহী হওয়ার মতো স্বপ্ন দেখেছেন কিনা শুরু থেকেই, বা কিভাবে স্বপ্ন দেখলেন, কিভাবে এই পর্বত আরোহী হলেন, এরকম অনেকেই জানতে চায়। এই জার্নিটা তো ছোট না, এবং এই জার্নিটা স্বপ্ন দেখার জার্নির কথা যদি বলতে যাই তাহলে এটা অনেক পেছন থেকে বলতে হয়। আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম আমি একজন সাপুরে হব। এই সাপুরে হওয়ার স্বপ্নটা একটা সময় এমনভাবে গিয়ে পৌঁছালো যে আমাকে সাপুরে হতেই হবে, কারণ সে সময় ছোটোবেলায় সাপের খেলা দেখতাম, যখন সাপুরের কথা শুনে সাপে, তো এই কারণে সাপুরে হওয়ার স্বপ্নটাই দেখা আর কি। তো তারপরে সেই স্বপ্নটা পূরণ হলো না। তারপরে একটা সময় গিয়ে স্বপ্ন দেখলাম হলো গ্রাম পুলিশ হব, যে গ্রামের চৌকিদার। কিন্তু সেই স্বপ্নটাও একদমই হয়ে গেল, যে পূরণ হলো না। তারপরে আস্তে আস্তে বড় হতে লাগলাম। স্কুলে তখন ক্লাস 1, 2, 3, 4 এরকম করে উপর দিকে যাচ্ছি, তত স্বপ্নগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছি এর সাথে। তারপর একটা সময় গিয়ে স্বপ্ন দেখলাম যে স্পোর্টসের সাথে থাকবো। তো তারপরে খেলাধুলা করতাম। সেই খেলাধুলার থেকেই যে এই স্পোর্টসের সাথে থাকবো, সেই থাকার স্বপ্ন থেকেই হয়তো আমার এই পর্বত আরোহণের দিকে আসা। যখন বাংলাদেশে এভারেস্ট আরোহণ হয়ে গেল, তখন টেলিভিশনে নিউজ দেখছি, বিশেষ করে এম এ মুহিত এবং নিশাত মজুমদার যখন এভারেস্ট আরোহণ করে ফিরে এলেন, তখন তাদের ইন্টারভিউ দেখছিলাম। তো সেই ইন্টারভিউ দেখে সেখান থেকে অনুপ্রাণিত হই যে পর্বত আরোহণের প্রতি, এবং এভারেস্ট আরোহণ করব, সেই স্বপ্নটা দেখা শুরু। তো তারপরে মুহিত ভাইয়ের সাথে যোগাযোগ করি। মুহিত ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাদের যে BMTC বাংলা মাউন্টেন ট্রেকিং ক্লাব, সেই ক্লাবের সাথে যুক্ত হই। তারপরে এভাবেই আমার পর্বত আরোহণের সাথে যুক্ত হওয়া। আর এর মধ্যে যদি বলি যে আমি একটু থিয়েটারের একজন মানুষ, থিয়েটারের এই পরিচয়টা দিতে আমার খুব স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি একজন থিয়েটার কর্মী। থিয়েটারে যুক্ত হয়েছিলাম 2009 থেকে, 9-এর শেষের দিকে থিয়েটারের সাথে যুক্ত হওয়া। তো তারপরে সেই থিয়েটার, পড়াশোনা এবং এই পর্বত আরোহণের জন্য নিজেকে তৈরি করা, সবগুলো একই সাথে চলছিল। এই C2 সামিট এভারেস্ট অভিযান যেটা করা, এইটার আগে আমি একটা অভিযান করি। সেই অভিযানটা হলো গ্রেট হিমালয় ট্রেল। এই গ্রেট হিমালয় ট্রেলটা এমন একটা ট্রেল যেটা পৃথিবীর সব থেকে উঁচু দিয়ে দুর্গম এবং লম্বা একটা ট্রেল। এটাকে যে কারণে এটা নামকরণ করা হয়েছে গ্রেট হিমালয় ট্রেল, এটা নেপালের পশ্চিম টু পূর্ব, এই বর্ডার টু বর্ডার, নেপাল তিব্বত বর্ডার ধরে এই পথটা। এটা নিয়ে কোনো নির্দিষ্ট কোনো যে অন্য সব ট্রেলের মতো পথ আছে তেমন না, কিন্তু এই যে দীর্ঘ পথ, এটা সকল পর্বত আরোহীদের একটা স্বপ্ন থাকে যে এই গ্রেট হিমালয় ট্রেলটা তারা করবে। তো এটা পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষ এটা করেছে, 30-40 জন মানুষ এটা কমপ্লিট করতে পেরেছে। তো সেই গ্রেট হিমালয় ট্রেলটা যখন আমি 1700 কিলোমিটার পথ 109 দিনে কমপ্লিট করে, তো তখন মনে হলো কঠিন এবং দুর্গম একটা অভিযান তো করতে পেরেছি। তো স্বপ্নই যখন দেখেছিলাম পর্বত আরোহণের দিকে, যে এভারেস্ট অভিযান করব, তো তখন মনে হলো এখনই শুরু করে দেওয়া যেতে পারে। নিজেকে মনে হলো যে আমি এখনই প্রিপেয়ার্ড। তো তখন সেই অনুযায়ী শুরু করা যে এভারেস্টের জন্য। তো তারপরে আস্তে আস্তে চেষ্টা করছিলাম যে স্পন্সর সংগ্রহ করার জন্য, কারণ এভারেস্ট অভিযান করা যতটা না চ্যালেঞ্জিং, তার ঠিক ততটাই চ্যালেঞ্জিং হলো এই স্পন্সরগুলোকে কালেক্ট করা। কারণ হলো আমাদের এই পর্বত আরোহণ একটা ব্যয়বহুল স্পোর্টস, এই স্পোর্টসে একটা বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়। তো সেই জন্য আমার তখন একটা নতুন জার্নি শুরু হলো যে স্পন্সর কালেক্ট করা। তো তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছি, কেউ আগ্রহ দেখাচ্ছে, কেউ দেখাচ্ছে না। তো একটা সময় গিয়ে প্রাণের সাথে যোগাযোগ করি, মূলত প্রাণের মিস্টার নুডলসের সাথে যখন যোগাযোগ করি, তখন তারা আগ্রহ দেখিয়েছে। তো তারা আমার সাথে এসে যুক্ত হয়। তারপরে বাহিরেও বেশ কয়েকটা প্রতিষ্ঠান এসে যুক্ত হয়, UNDP এর সাথে যুক্ত হয়, সিস্টেমা টুথব্রাশ যুক্ত হয়।
এবং নেপালের একটা প্রতিষ্ঠান মাকালু ট্রেডার্স যুক্ত হয়। যখন এরা সবাই যখন পাশে এসে দাঁড়ায় তখন এভারেস্ট অভিযানটা মূলত শুরু করতে পারি। তো আমার এই অভিযানটা প্ল্যান ছিল যে সবাই যেহেতু এভারেস্ট অভিযান করে বেস ক্যাম্প থেকে, বেস ক্যাম্পের উচ্চতা হলো 5300 মিটার, প্রায় 17,500 ফিট উচ্চতা। সেখান থেকে যেহেতু মানে মূল অভিযান শুরু হয়, এর আগে 17,000 ফিট উচ্চতা, এইটা তো মানুষ অভিযান করছে না। তো আমি চিন্তা করলাম যে এই অভিযানটাকে যদি আমি পুরো পথটাই যদি হাঁটি তাহলে কেমন হয়। তো তখন একটু খোঁজাখুঁজি করছিলাম যে এরকম কোনো অভিযান হয়েছে কিনা এখন এর আগে। তো দেখলাম যে 1990 সালে টিম ম্যাকার্টনি নামে একজন পর্বতারোহী, অস্ট্রেলিয়ান এক পর্বতারোহী, সে এই অভিযানটা করেছিলেন। তখন আরও উৎসাহ পেয়ে গেলাম যে না, তাহলে এই একটা দারুণ অভিযানটা করতে পারি। তো তখন থেকেই আমার প্ল্যান ছিল যে আমি কক্সবাজার থেকে এই অভিযানটা শুরু করব। কক্সবাজার থেকে যখন অভিযানটা শুরু করতে যাব, এখানে একটা বড় বাধা হলো এই যমুনা ব্রিজটা পার হওয়া। তো সেই জন্য আমি একটু বিকল্প পথ ভেবেছিলাম যে যদি কক্সবাজার থেকে শুরু করতে না পারি তাহলে আমি কুয়াকাটা থেকে শুরু করব। কিন্তু শেষ অবধি পর্যন্ত বেশ কয়েকজন মানুষ যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বড় দায়িত্বে আছেন, তো তারা বলেছিলেন যে যমুনা ব্রিজের যে পারমিশনটা আছে সেটা তারা নিয়ে দেবে। তো সেই জন্য আমি কক্সবাজার থেকে মূলত শুরু করি আমার অভিযানটা, কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে। আর কক্সবাজারটাকে বেছে নেওয়ার মূল কারণ হলো যে কক্সবাজারটা হলো আমাদের এমন একটা জায়গা যেটা পর্যটনের জন্য একটা প্রাইম লোকেশন। আমাদের যদি বলতে যাই যে আমাদের বাংলাদেশের সব থেকে প্রসিদ্ধ যে জায়গাটা পর্যটনের জন্য সেটা কক্সবাজার, কিন্তু এর কোনো আমাদের এই প্রচারণাটা নেই। এখানে আমাদের কোনো ফরেনার গেস্ট তেমন নেই, এখানে আমরাই শুধু যাচ্ছি। কিন্তু ফরেনার যদি গেস্ট না আসে তাহলে আমাদের দেশের পর্যটনের আমাদের আয়ের জায়গাটা কোথায়? তো আমি সেই জায়গা থেকে মনে হলো আমি যদি কক্সবাজার থেকে শুরু করি তাহলে কক্সবাজারটা একটু ব্র্যান্ডিং হবে, কক্সবাজারে একটু প্রচারণা হবে, দেশের বাহিরেও মানুষজন তারা জানবে যে হ্যাঁ, এই অভিযানটা কোথায় থেকে শুরু হয়েছে, কক্সবাজার থেকে শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে কক্সবাজার থেকে শুরু করাটাই বেটার। তো তারপরে 25শে ফেব্রুয়ারি আমি কক্সবাজার থেকে আমার যাত্রা শুরু করি আমার এই সি টু সামিট এভারেস্ট অভিযানের। তো তারপর কক্সবাজার থেকে শুরু করে কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে ফেনী, কুমিল্লা হয়ে ঢাকাতে চলে আসে। এবং যখন যমুনা ব্রিজের পাড়ে গিয়ে দাঁড়াই, সে সময় আমারও মানে এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য অনুমতি তখনও পাইনি। তো না পাওয়ার কারণে তখন একটা সিদ্ধান্ত নিতে হয় যে যমুনা ব্রিজের উপর দিয়ে কি গাড়িতে যাব নাকি সাঁতরে যাব, এই দুইটা পথে মানে যে কোনো একটা বেছে নিতে হবে। এবং আমি যেহেতু অভিযানটা যখন শুরু করেছিলাম তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার অভিযানে একদম সমুদ্র সমতল থেকে হেঁটে এভারেস্টের চূড়ায় যাব, এই পুরো পথে কোনো প্রকার যানবাহন ব্যবহার করব না, সেটা হোক মোটরেবল অথবা নন মোটরেবল, যেটাই হোক। এখন যদি আমি যমুনা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার অনুমতি না পাই তাহলে আমাকে হয়তো গাড়িতে যেতে হবে, ব্রিজটা পার হতে হবে। তাহলে সেখানে কিন্তু আমার এই হচ্ছে না যে আমি পুরোটা পথ পায়ে হেঁটেছি, সেই জায়গাটা আর থাকছে না। তো যে কারণে ওইখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেই যে আমি যমুনা নদী সাঁতরে পার হব। তো আমার সাথে আমার বন্ধু কয়েকজন যুক্ত হয়, ঢাকা থেকে গিয়ে যুক্ত হয়। যমুনা নদীটা সাঁতরাই, প্রায় 3 কিলোমিটার নদী আমাকে সাঁতরাতে হয়েছিল এবং প্রচণ্ড খরস্রোতা নদী ছিল সে সময়, মানে এত স্রোত ছিল যেটা কল্পনার বাইরে। এর মধ্যেই রাত 8টা বেজে যায় আমাদেরকে যমুনা নদী পাড়ে এসে পৌঁছাতে, এবং এটা আমার জন্য খুবই মানে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল। যদি এখন বলা হয় যে আমি কি আবার যমুনা নদী সাঁতরাতে চাই কিনা, তো আমি বলবো আমি কখনোই সাঁতরাতে চাই না। তো তেমনটাই অভিজ্ঞতা হয়েছে, কারণ যমুনা নদী সাঁতরানো, যেমন আমি নিয়মিত সাঁতারও না এবং অনেক কোনো প্রিপারেশন ছিল না, কোনো প্রস্তুতি ছিল না মানে এই যমুনা সাঁতারের জন্য, যে কারণেই মূলত আমার জন্য চ্যালেঞ্জটা বেশি ছিল যে হঠাৎ করে নদীতে সাঁতরাতে নেমে যাওয়া। যেহেতু আগের সাঁতারানোর অভিজ্ঞতা ছিল কিন্তু দীর্ঘদিন যাবত সাঁতার কাটি না, তো সেই জায়গা থেকে আমার জন্য এই চ্যালেঞ্জটা বেশি ছিল। তো সবশেষে যখন যমুনা নদী পেরিয়ে গিয়ে সিরাজগঞ্জ হয়ে তারপরে রংপুর, পঞ্চগড় হয়ে আমি বাংলা বান্ধা পৌঁছে যাই, এইখানে এসে বড় একটা বিপত্তি হয়। সেটা হলো যে আমি বর্ডারে পৌঁছানোর আগ পর্যন্ত যখন পৌঁছে যাই, মানে পঞ্চগড় যখন পৌঁছে যাই, পঞ্চগড় বলতে তেঁতুলিয়াতে যখন পৌঁছে যাই, ততক্ষণ পর্যন্ত আমার ভিসা হয়নি আর কি। কিন্তু অভিযান শুরুরও আরও 2-3 মাস আগে থেকেই আমি ভিসার জন্য ট্রাই করছিলাম। যেহেতু এই অভিযানে আমাকে 3টা দেশের বর্ডার ক্রস করতে হবে, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকতে হবে, ইন্ডিয়ার উপর দিয়ে হেঁটে গিয়ে তারপর নেপালে ঢুকতে হবে,
এই যে জার্নি করতে হবে, এই পথের যে ভিসার প্রয়োজন, সেই ভিসাটা আমি পাচ্ছিলাম না। মানে ভিসাটা মূলত আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক যে উইংটা আছে সেখান থেকে এই ভিসাটা দিয়ে থাকে, সার্কের ভিসা, কিন্তু এই ভিসাটা আমাকে দিচ্ছিলেন না। আমি জানি না কেন দিচ্ছিলেন না তারা, কিন্তু শেষ মুহূর্তে পর্যন্ত এটা নিয়ে একটা বিশাল লড়াই করতে হয়েছে। সেই লড়াইটার পরে গিয়ে একদম 11 আওয়ারে গিয়ে আমি ভিসা পাই। তেঁতুলিয়াতে বসে আছি, তারপরে ঢাকা থেকে পাসপোর্ট নিয়ে সেখানে গিয়ে আমাকে দিয়ে আসে, তারপর আমি বর্ডার ক্রস করি। মানে এই লড়াইটা অনেক বড় একটা লড়াই ছিল। তো যাই হোক, সেটা শেষ করে যখন ইন্ডিয়াতে ঢুকে যাই, ইন্ডিয়ান ইমিগ্রেশনে তারা খুবই ভালো সহযোগিতা করেছে, বাংলাদেশ ইমিগ্রেশনও দারুণ সহযোগিতা করেছে বাংলা বন্ধায়। ইন্ডিয়ার ভেতর দিয়ে যখন হেঁটে যাচ্ছি, সেই ইন্ডিয়াতে আমার এক বন্ধুর বাড়িতে আমি ছিলাম শিলিগুড়িতে। তারপর আমি শিলিগুড়ি হয়ে যখন আমি পানিপোল বর্ডারে চলে যাই, সেই পানিপোল বর্ডারে সেখানে গিয়ে থাকার কোনো জায়গা পাচ্ছিলাম না। তারপর সেখানে নকশালবাড়িতে গিয়ে আমি এক স্থানীয় এই অটোরিকশার যে চালক, তার বাড়িতে থাকার সুযোগ হয়েছিল। আর দারুণ অভিজ্ঞতা হয়েছে সেখানে। সেই অভিজ্ঞতাটা যদি বলতে যাই, সেই অভিজ্ঞতা এমন ছিল যে একজন অপরিচিত মানুষ যে অটোরিকশা চালিয়ে জীবন তারা করছে, তো সেইখানে তার সাথে আমাকে তার বাড়িতে নিয়ে যায়। এবং এমন একটা মজার যে আমি তার আগ্রহ দেখে সে আমাকে বলছে, তুমি এখানে হোটেল পাচ্ছ না থাকতে, তুমি চলো আমার বাসায়। আমি একজন গরিব মানুষ, আমার বাসায় থাকতে কি অসুবিধা হবে কিনা। তো আমি তাকে বলছিলাম যে আমি যে কোনো জায়গায় থাকতে পারি, আমার কোনো অসুবিধা নেই, আমাকে একটু থাকার জায়গা দিলেই হবে। তো সেই মানুষটার এত আগ্রহ ছিল আমাকে তার বাড়িতে নেওয়ার জন্য, তার আগ্রহের দেখার কারণে তখন আমার সন্দেহ হওয়া শুরু করলো যে এত আগ্রহ দেখাচ্ছে কেন। যে মানুষ আমাকে চেনে না, যার সাথে সে ইন্ডিয়ার একজন মানুষ এবং আমি একজন মুসলিম, সে একজন হিন্দু, এখানে এই একটা ঝামেলা তো আছেই আমাদের। সেই জায়গা থেকে কিন্তু যখন তার বাড়িতে যাচ্ছি, মনে মনে একটা ভয় ছিল যে এত আগ্রহ নিয়ে নিচ্ছে, কেমন হবে মানুষ, বুঝতে পারছিলাম না। পরে যখন তার বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখি সেখানে গিয়ে আমি আরও অবাক। কারণ ওই বাড়ির যে সেই ভদ্রলোকের ওয়াইফ, তিনি মানে তার দিকে আমি শুধু তাকিয়ে আছি এবং তার মুগ্ধতা মানে আমাকে এমন করে মানে এতটাই মুগ্ধতা ছিল যে সে আমাকে বারবার করছে যে আমি মনে হলো অনেক দিন পরে তার একটা সন্তান বাড়িতে ফিরলো, মানে দীর্ঘদিন পরে। কি রেখে কি করবে সে বুঝতে পারছিল না। একজন আমার জন্য কুয়া থেকে জল তুলছে আমাকে স্নান করার জন্য, একজনে পানি গরম করছে, আবার খাবার রেডি করছে, কেউ একজন গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। তো যখন আমি যখন আমাকে বিছানা করে দিয়েছে, তো হঠাৎ করে একটু তন্দ্রার মতো এসছে। তন্দ্রার মতো আসার পরে হঠাৎ করে ওই তন্দ্রাটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর দেখি যে আমার পা কেউ একজন মাসাজ করে দিচ্ছে। তো মাথা তুলে তাকিয়ে দেখি সেই মাটা আমার মানে তেল গরম করে আমার পা মাসাজ করে দিচ্ছে। কারণ আমার পা অনেকটা ব্যথা ছিল, পায়ে ফুসকা পরে পা ফুলে ছিল। সেগুলো দেখে সে ওই রাতের বেলায় সে মানে তেল গরম করে, আর হয়তো বা তেলের সাথে আরও কিছু দিয়েছিল কিনা আমি জানি না, দিয়ে আমার মাসাজ করে দিচ্ছে। আমি এটা দেখে আমি লাফিয়ে উঠেছি। তো যাই হোক, আমি ওই রাতে গল্প করে একটা সময় বলছিলাম যে আগামীকাল তো ঈদ, যদি আশেপাশে কোথাও ঈদের নামাজ হয় আমাকে একটু জানাবেন, আমি ঈদের নামাজটা পড়তে চাই। তো সকালবেলায় ঘুমিয়ে থেকে উঠে দেখি যে আমার জন্য পায়েস রান্না করে রেখেছে। কারণ তারা তো জানে যে আমরা মুসলিমরা ঈদের নামাজে যাওয়ার আগে একটু মিষ্টিমুখ করে যাই। তো সে পায়েস রান্না করে রেখেছে। তো সেই পায়েস খেয়ে তারপরে ঈদের নামাজ পড়তে যাই নকশালবাড়ি যে কেন্দ্র ঈদগাহ মাঠ, সেখানে আমাকে নিয়ে যায় সেই ভদ্রলোক। এবং অদ্ভুত করার মতো একটা বিষয় হলো যে আমাকে ঈদের জামাতের মানে গেটে ঢুকাইয়ে দিয়ে সেই ভদ্রলোক যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে গেটের একটা পাশে, আমি ঠিক 1.5-2 ঘন্টা পরে নামাজ পড়ে বেরিয়ে এসে দেখি সেই ভদ্রলোক ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। মানে তাকে আমার খুঁজতে হয়নি। মানে আমি যত তাদেরকে দেখছি আমি তত বেশি মুগ্ধ হচ্ছি এবং মনে হচ্ছে আমি তাদের কাছে এত ঋণী হয়ে যাচ্ছি, এই ঋণ তো কখনোই শোধ করা সম্ভব না। তো তারপর আবার বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখি রান্না করে রেখেছে, খেয়ে তারপর আমি আবার নেপালের উদ্দেশ্যে রওনা হই। নকশালবাড়ি থেকে আমি চলে আসি পানিপোল বর্ডারে। পানিপোল বর্ডারে ইমিগ্রেশন করে কাকরবিটাতে ঢুকে যাব। তো যখনই পানিপোল বর্ডারে আসি ইন্ডিয়ান ইমিগ্রেশনে, সে সময় একটা ঝামেলার সম্মুখীন হতে হয়। যে তখন আমাকে ইমিগ্রেশন থেকে জানানো হয় যে সার্ক ভিসাতে স্পেশাল পারমিট লাগবে এবং সেই পারমিটটা আমাকে নিতে হবে কলকাতা থেকে।
তো আমাকে বলা হচ্ছিল যে কলকাতা গিয়ে সেই পারমিটটা নিয়ে আসুন, তাহলে আমরা ইমিগ্রেশনটা করতে দেবো। তো তখন আমার কথা হলো যে আমি সার্ক ভিসা নিয়ে যাচ্ছি, এই সার্ক ভিসাতে তো আমার কোনো আটকানোর কথা না, এবং আমি যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকেছি তখনও কোনো ঝামেলা হয়নি, তারা খুবই ভালোভাবে উৎসাহ নিয়ে আমাকে ইমিগ্রেশন করেছে। তো তাহলে এখানে এই ঝামেলাটা কেন হবে? কিন্তু সে আমাকে কোনোভাবে, সেখানে যে দায়িত্বরত যে ডিউটি অফিসার ছিল, তিনি আমাকে কোনোভাবে ইমিগ্রেশন করবেন না, তিনি আমার পাসপোর্টটা টেবিলের উপরে রেখে দিয়ে সে বেরিয়ে চলে গেলেন। তো আমি সেখানে বসে বসে ভাবছি কিভাবে কি করা যায়, কারণ এখান থেকে তো আমার ফিরে যাওয়ার সময় সুযোগ নেই, এবং এখান থেকে আবার মানে পানিপোল থেকে শিলিগুড়ি, পানিপোল থেকে কলকাতা যাব, কলকাতা থেকে এই পারমিশন নেব, নিয়ে আবার এখানে আসব, এসে এই একটা অনেক লম্বা একটা প্রসেসের বিষয়। তো তখন আমি তাকে একটু রিকোয়েস্ট করলাম যে এখানে যে মূল যে দায়িত্বরত যে অফিসার আছেন তার সাথে আমি দেখা করতে পারি কিনা, যেহেতু ঈদের দিন থাকাতে তিনি আবার সেদিন ছুটিতে ছিলেন। তো তার সাথে আমি ফোনে যোগাযোগ করার চেষ্টা করি। তো ফোনে যোগাযোগ করার পরে তিনি আমাকে বলেন যে আপনি ঘণ্টাখানিক বসেন, আমি আসতেছি। তো পরে সেই এক দেড় ঘন্টা পরে সে চলে আসে, এসে তারপরে তিনি নিজেই আর কি আমার ইমিগ্রেশনটা করেন। তো এখানে ছোট এই ঝামেলাটা ছাড়া তেমন কোনো ঝামেলা হয়নি। তারপরে পানিপোল বর্ডার থেকে যে নেপাল এবং ইন্ডিয়ার মাঝামাঝি নদীটা, সেই ব্রিজটা অতিক্রম করে এসে কাকরবিটাতে নেপালের যে ইমিগ্রেশন সেখানে ঢুকে যাই, এবং নেপাল ইমিগ্রেশন এসে দারুণভাবে আমাকে কোনো আর টেনশন করতে হয়নি এবং সেখানে কোনো ঝামেলা হয়নি। তো তারপরে সেই ইমিগ্রেশন শেষ করে আমি চলে আসি চারালি নামক একটা জায়গা, ঝাপা জেলার, সেই চারালিতে এসে আমি রাতে থাকি।